আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। আগামী মাসে চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী তালিকা। মধ্য অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে সরকার, অভিযোগ বিএনপির। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি। জামাত থাকলে বিএনপির সাথে ঐক্য গড়বে না গণফোরাম। কারাগারে খালেদা জিয়ার বিচার নিয়ে ডক্টর কামালের সমালোচনা। এবং একনেকের আগামী বৈঠকে উঠছে ইভিএম কেনার প্রস্তাব, জানালেন পরিকল্পনা মন্ত্রী। জাতীয় নির্বাচনের জন্য আগামী মাসেই দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী মাসের মাঝামাঝিতে গঠন করা হতে পারে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। ছোট আকারের ওই মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কেউ থাকবে না বলেও জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জোটের মেরুকরণ নির্ভর করছে বিএনপি নির্বাচনে আসবে কিনা তার উপর। নাদিরা কিরণের রিপোর্ট। দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল মূলত বর্তমান সরকারের মেয়াদের শেষ সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে। সুনির্দিষ্ট না হলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময়, আকার এবং এতে কাদের ঠাঁই হচ্ছে তার ধারণা দেন মন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, টেকনোক্রেট কেউ আসবে না, আকারটা ছোট হবে। তবে জাতীয় পার্টি তাদের দু একজন আরও অন্তর্ভুক্ত করতে বলেছে, অনুরোধ করেছেন। তো সেটাও প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি কতটা বিবেচনা করবেন সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় নির্বাচনের জন্য দলের মনোনয়নের প্রস্তুতি তুলে ধরেন মন্ত্রী। নির্বাচনে জোটের অংশ কেমন হবে তা নিয়েও কথা বলেন তিনি। আমরা আমাদের প্রার্থীটা চূড়ান্ত করে ফেলব। আমরা অক্টোবরে পরেই তো শিডিউল হবে, অক্টোবরেই আমরা আমাদের প্রার্থীটা তালিকা চূড়ান্ত করব। 65 থেকে 70 যাদের অবস্থা ভালো, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, অনেক প্রার্থী আছে এর মধ্যে যারা এগিয়ে আছে, এরকম অনেককে বলা হয়েছে আপনি আরও ভালোভাবে কাজ করলে, আপনাকে আরও কিছু ঘাটতি পূরণ করলে আপনার মনন পাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের পার্টির সুপ্রিমো এরকম আকারে ইঙ্গিতে এটা 60-70 জন হবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে অভিযোগের পক্ষে বিপক্ষের নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে 15 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটি রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার টালবাহানা করছে বলে আবারও অভিযোগ করেছে দলটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন মইনুল আহসান। দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দুদিন পার হলেও এখনও কারাবন্দী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, সরকার খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে আরেকটি নির্বাচন করার পরিকল্পনা করছে। তার ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত বেগম জিয়ার চিকিৎসা না দেওয়া হলে তার বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। তার চিকিৎসা নিয়ে ছলচাতুরি চলছে এবং কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। এবং এই যে ছলচাতুরি এবং কালক্ষেপণ, এটাও একটা অশুভ উদ্দেশ্য প্রণোদিত। কাল বিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসা দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
সুষ্ঠু নির্বাচন দিতে এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল নোমান বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনকালীন সরকার দেশবাসী মেনে নেবে না। এই সরকার প্রেম করে বিশ্বাসযোগ্যতা জনগণের আর নাই, কাজেই এই সরকারের মাধ্যমে নির্বাচন হতে পারে না। এই সরকারের মাধ্যমে কোনো ধরনের এককভাবে কোনো নতুন করে ছোট্ট করে মন্ত্রিসভা করা সেটাও অযৌক্তিক এবং সেটা আমরা গ্রহণ করব না। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রশক্তি ব্যবহার করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ পরিচালনার জন্য কারাগারে আদালত বসানোর বৈধতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদিন একে সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করলেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, কারাগারে এমন বিশেষ আদালত স্থাপনের নজির আছে। হুমায়ুন চিশতির রিপোর্ট। বেগম খালেদা জিয়ার আইনজীবীদের সম্পর্কে আইনমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে অসৌজন্যমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে। কারাগারে আদালত বসানো সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী বলে জানান সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। বেআইনিভাবে এক গেজেটের মাধ্যমে কারাগারের কক্ষে একটি আদালতে স্থাপন করেছেন, যা সংবিধানের আর্টিকেল 35(3) এবং ফৌজদারি কার্যবিধি আইনের 352 ধারার পরিপন্থী। পরে একই জায়গায় সংবাদ সম্মেলন করে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন খান হুমায়ুন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আইনি কাঠামোর মধ্যেই কারাগারে আদালত বসানো হয়েছে বলে জানান তিনি। ফৌজদারি কার্যবিধির 9 ধারা সরকারি গেজেটের সাধারণ অথবা বিশেষ আদেশ জারি করিয়া নির্দেশ দিতে পারেন যে কোনো স্থানে বা স্থানসমূহে দায়রা আদালত বসিবে। আমার মনে হয় যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার কথা চেষ্টা চলছে এই আইনের এই বিচারটা প্রলম্বিত করার জন্য। আইনমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত অঙ্গনকে উত্তপ্ত করার অপচেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। এটা আমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির সাথে জামাত থাকলে গণফোরাম বৃহত্তর ঐক্যে যাবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তবে এ নিয়ে মতপার্থক্য থাকলেও কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার নিয়ে সমালোচনা করেন ডক্টর কামাল। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 5 সেপ্টেম্বর এক মঞ্চে হাজির হন গণফোরাম, যুক্তফ্রন্ট ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে একসাথে আন্দোলনের ঘোষণাও দেন তারা। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কিন্তু এক সপ্তাহ না যেতেই মত পাল্টেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি আপত্তি তোলেন জামাতে ইসলামীকে নিয়ে। বিএনপি জামাতকে না ছাড়লে গণফোরাম বৃহত্তর ঐক্যে যাবে না বলে জানান তিনি। সারা জীবনই করিনি, আমি শেষ জীবনে সেটা করতে যাবো না কেন? আর ওরা তো এখন দলও না। এ সময় কারাগারে আদালত বসিয়ে বেগম খালেদা জিয়ার বিচার করা যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেন তিনি। যদি অভিযুক্ত হন, বিচার হোক, কিন্তু এই ব্যাপারে কোনো বিশেষ ব্যবস্থা করা, এটা আমি মনে করি এটা সংবিধানকে অমান্য করা। সরকারও এটা যেটা করছে এটা সরকারের পক্ষে যাচ্ছে না। এখানে কোনো একটা দল, নেতা, নেত্রীর পক্ষে না, কিন্তু অসুস্থ মানুষের প্রতি যেটা আমাদের কর্তব্য, যেটা সবসময় হয়ে এসছে, এটা নতুন কিছু না। তো এইসব ব্যাপারে নতুনভাবে এটাকে অসভ্য কিছু করা, এটা মোটেই উচিত হবে না। নির্বাচনের আগে ধরপাকড় করে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর কামাল। আমরা কোনো দলের সমর্থক না, কিন্তু গণতন্ত্রে যেহেতু বিশ্বাস করি, সংবিধানে যেহেতু আমরা বিশ্বাস করি, আর আমরা মনে করি যে সরকারকেও সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করার কথা, এই ধরনের ধরপাকড় হওয়া উচিত না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
একনেকের আগামী বৈঠকে ইভিএম ক্রয় সংক্রান্ত প্রকল্প তোলা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল। রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বৈঠকে প্রায় 18,000 কোটি টাকা ব্যয়ে মোট 18টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। এবারে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার হবে কিনা তা নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন। এমন অবস্থায় ইভিএম ক্রয় সংক্রান্ত প্রকল্পটি আগামী একনেক সভায় তোলা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনামন্ত্রী। তবে এবারে নির্বাচনেই ইভিএম কতটা কেন্দ্রে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রকল্পটা দিচ্ছি, কিন্তু ইন ফেজেস। সব এই প্রকল্পের সকল টাকা একদিনে নিয়ে খরচ করার কোনো ব্যবস্থা থাকবে না। আমরা লিখে দেবো কোন বছরে কত টাকা, কোন বছরে কত টাকা, এভাবে আমরা লিখে দেবো। কীভাবে করবো না করবো এটা আমাদের ব্যাপার না, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আমরা কেউ হাত দিয়ে দেখবো না, ব্যবহারও করবো না। আমাদের কাজটি হলো প্রকল্পটি অনুমোদন দেওয়া আর অর্থের একটা যোগান দেওয়া। দেশের মানুষকে নদী ভাঙন থেকে রক্ষায় সরকার কাজ করছে বলেও জানান তিনি। এর আগে একনেক সভায় দেশের বিভিন্ন বধ্যভূমি সংরক্ষণ, প্রায় 2000 মাদ্রাসার উন্নয়ন সহ মোট 18টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 281টি বধ্যভূমি আমরা এর মাঝে যেগুলো একটু বড় আমরা ক্লোজ পেয়েছি, এগুলো আমরা মেনটেন করব। আগামী প্রজন্মের জন্য তাদের জন্য এগুলো উৎসর্গ করে যাব। তারা যেন এই দেশের মহান মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানে এবং সেটার জন্য সেখান থেকে তারা যেন তাদের বিচ্যুতি না ঘটে, সেটি করার জন্যই একটি যোগাযোগের মাধ্যম মতো আমরা মনে করি এই কাজটা আমরা করব। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার দেবে প্রায় 14,000 কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে 42.5 কোটি টাকা, আর বাকি প্রায় 4,000 কোটি টাকা পাওয়া যাবে বিদেশি সাহায্য থেকে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে বহুমুখী কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। রাজধানীতে পৃথক দুটি সেমিনারে তারা বলেন, এজন্য মিয়ানমার সরকারের অপতৎপরতার তথ্য প্রভাবশালী দেশগুলোর সরকারের পাশাপাশি সুশীল সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছেও তুলে ধরতে হবে। ফজলে রাব্বি রিপোর্ট। রোহিঙ্গা নারী ও কন্যা শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে অতিরিক্ত $7 কোটি প্রয়োজন বলে মনে করে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজধানীতে অক্সফামের এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সংস্থাটির জরিপে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন অংশে অনিরাপদ পরিবেশে নারী ও কন্যা শিশুরা নানা মানসিক ঝুঁকিতে রয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান ও তাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। of the perpetrators will help Myanmar address the root cause of the Rohingya problem and take measures to ensure basic needs of the Rohingya when they return to their homes. এদিকে ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চুক্তি করেও টালবাহানা করছে মিয়ানমার। উল্টো মিথ্যা তথ্য ও ছবি ব্যবহার করে রাষ্ট্রীয়ভাবে চালাচ্ছে অপপ্রচার। ব্রিটিশ পিরিয়ডে কি হয়েছে সেটা দায়িত্ব আমরা নেব না, এবং সেটা দায়িত্ব ব্রিটিশ গভর্নমেন্টকে নিতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে। তখন বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল না এবং ওরা বাংলাদেশ থেকে যায়নি। সেই জিনিসটা আমাদেরকে ভীষণ জোর দিয়ে দেখাতে হবে। মিয়ানমারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে রাখাইন প্রদেশ পর্যন্ত যদি আসেন, রাজনৈতিকভাবে কোথাও এই জনগোষ্ঠী ফেরত যাওয়ার পক্ষে জনমত কিন্তু এখনো আমরা নীতিগত পর্যায়ে দেখছি না। মিয়ানমারের ভেতরে কিভাবে জনসমর্থন তৈরি করা যাবে যাতে করে মিয়ানমারের সরকার এই জনগোষ্ঠীকে ফেরত নেওয়ার মতো একটা নীতিগত পরিবর্তনের জায়গায় আসবে। বাংলাদেশে মিয়ানমারে চাপানো পরিকল্পিত সংকট বিচক্ষণতার সাথে মোকাবিলা না করলে ভবিষ্যতে আরো বড় সংকট দেখা দেবে বলে আশঙ্কা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। কাউন্টার ন্যারেটিভটা আরও একটা কারণে প্রয়োজন। এখন আবার নতুন করে আসামের বাঙালির তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে, অথবা তাদেরকে বাঙালি বাংলাদেশের মানুষ বলা হচ্ছে। আবার আমি দেখলাম সম্প্রতি বিহারও একই ঘটনা। সুতরাং বাংলাদেশকে আজকে বাংলাদেশের জনগণকে এই প্রশ্নগুলোকে ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আমরা অনেক ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মতবিনিময় করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় নির্বাচন পর্যবেক্ষণে যে কাউকে স্বাগত জানাতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের পরবর্তী অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সাথে যুক্তরাষ্ট্র উপস্থাপন করবে বলে প্রধানমন্ত্রীকে জানান বার্নিকাট। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন মাগরিবের নামাজের বিরতির পর স্থগিত করা হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে অধিবেশন বুধবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের সমস্যার কারণে অধিবেশন মুলতবি করা হয়েছে। পরে সন্ধ্যা ৭:15টায় সংসদ ভবনে বিদ্যুৎ ফিরে আসে। এদিকে বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয় জেনারেটরের আলোয়। আজ প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, 2টি বিল নিয়ে স্থায়ী কমিটির প্রতিবেদন, 1টি বিল উত্থাপন ও 1টি বিল পাশের কথা ছিল। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তরকাল এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত অবশিষ্ট কার্যাবলী অনিবার্য কারণবশত আজকের মতো স্থগিত করা হলো। সংসদের বৈঠক আগামীকাল 12 সেপ্টেম্বর 2018 বুধবার বিকেল 5 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। ঢাকার মোহাম্মদপুরে অনুমোদনবিহীন 14টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। লাইসেন্সবিহীন এসব হাসপাতাল ও ক্লিনিক বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এসব কোম্পানির পরিচালনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান, ডিএমপি কমিশনার সহ 10 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন অভিজাত বেকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানীর সোনারগাঁও হোটেলের নবম ইউজিসি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, কেবল বিজ্ঞপ্তি দিয়ে বা সার্কুলার দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। উচ্চশিক্ষার প্রতিটি স্তরে মূল্যায়ন ও তত্ত্বাবধান বাড়াতে শক্ত ভূমিকা রাখতে হবে ইউজিসিকে। অনুষ্ঠানে 2016 ও 2017 সালে প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ ও পুস্তকের জন্য 35 গবেষককে ইউজিসি অ্যাওয়ার্ড দেয়া হয়। উচ্চশিক্ষার প্রতিটি স্তরে মূল্যবান ও তত্ত্বাবধান জোরদার করতে হবে। এক্ষেত্রে ইউজিসিকে শক্ত ভূমিকা পালন করতে হবে। অভিভাবকগণ অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়ের উচ্চশিক্ষার ব্যয় বহন করে, তাই উচ্চশিক্ষা নিতে এসে তারা যাতে শিক্ষিত ও অভিজাত বেকারে পরিণত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহীদুল আলমের জামিন নামঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত এই জামিন আবেদন নাকচ করে দেন। আরিফ হোসেনের রিপোর্ট। নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে ছাত্র বিক্ষোভ নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা জামিন অযোগ্য উল্লেখ করে মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। 14 আগস্ট শহীদুল আলমের জামিনের আবেদন করেন তার আইনজীবী। ওই দিন আদালত জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন। তার আইনজীবী বলেন, শহীদুলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। কেন ওনাকে আটক রাখতে হবে তদন্ত এগোনোর জন্য সেটার ব্যাপারে ওনার কোনো কারণ দেননি। তারপরেও আমাদের জামিনের আবেদনটি আজকে নাকচ করেছেন আদালত থেকে। সো আমরা এখন অবশ্যই হাইকোর্টে যাব, সেখানে আমরা আবার আমাদের জামিনের আবেদন পেশ করব। শহীদুল আলম ফেসবুক স্ট্যাটাসে রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য দিয়েছেন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন বলে উল্লেখ করে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। আইসিটি অ্যাক্টে যে 57 ধারা এটা অজামিনযোগ্য, এই পর্যায়ে তার জামিনটা আমরা নামঞ্জুর করার কথা বলেছি আদালতে।
এদিকে গত সোমবার শহীদুল আলমের জামিন আবেদন একদিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট। গত 5 আগস্ট রাতে গ্রেপ্তারের পর 6 আগস্ট তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে 12 আগস্ট শহীদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। সীমাবদ্ধতার কারণে জনগণের প্রত্যাশা অনুসারে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। নিজেদের ব্যর্থতার কারণে কমিশনকে অনেকেই এনজিও হিসেবে ভাবতে শুরু করেছে বলেও আক্ষেপ করেন তিনি। রাজধানীতে ঘাতক দালাল নির্মূল কমিটির সংখ্যালঘু সুরক্ষা আইন সংস্কার বিষয়ক এক আলোচনায় রিয়াজুল হক এসব কথা বলেন। অনুষ্ঠানে সংখ্যালঘুদের সুরক্ষায় আলাদা কমিশন গঠনেরও দাবি জানান তিনি। এ সময় আগামী নির্বাচনে বিএনপি জামাত ক্ষমতায় এলে দেশ থেকে সংখ্যালঘুরা বিতাড়িত হবেন বলে আশঙ্কা করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন। যতটা আপনাদের প্রত্যাশা আছে যে প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে পারিনি, কিন্তু তাই বলে স্যার একজন দিয়ে কিছু করিনি এ কথা বললে বোধহয় আমাদের উপর অবিচার করা হবে। আমরা যে কিভাবে কাজ করার চেষ্টা করছি তবে প্রচুর সীমাবদ্ধতা আছে। যারা খাঁটি কর্মী তাদের সীমান্ত পেরোতে হবে, আমাদের কথা আমরা বাদই দিলাম। আমাদের সবার দাবি যে যদি নির্বাচনকালে সংখ্যালঘু এবং অন্যান্যদের উপরে এই ধরনের হামলা হয় তাহলে সন্ত্রাসী আইনে এর বিচার করতে হবে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার গুজব প্রচার করে বিএনপি ফায়দা লোটার চেষ্টা করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন হবে না বলেও একটি মহল গুজব ছড়াচ্ছে। বিএনপি জামাতকে গুজব তৈরির কারখানা দাবি করে তিনি আরও বলেন, সরকারিভাবে গুজব শনাক্ত ও নিরসন কেন্দ্র তৈরি করা দরকার। সেই সাথে সামাজিক মাধ্যমে গুজব ঠেকাতেও আইন প্রয়োগের তাগিদ দেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক ফায়দা লুটার জন্যে এবং পরিস্থিতি অস্বাভাবিক করার জন্যে খালেদার অসুস্থতা নিয়ে একটা মিথ্যাচার এবং গুজব রটানোর চেষ্টা হচ্ছে। গুজব উৎপাদন পুনরুৎপাদনের প্রধান কারখানা হচ্ছে বিএনপি জামাত, সাম্প্রদায়িক জঙ্গি চক্র। গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র সরকারিভাবে স্থাপন করা দরকার। নানা আয়োজনে উদযাপিত হল প্রথিত যশা চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ৬৯তম জন্মদিন। এই উপলক্ষে রাজধানী শিল্পকলা একাডেমিতে এক উৎসবের আয়োজন করা হয়। সেখানে প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীরা রং তুলিতে তার প্রতিকৃতি আঁকেন। এ সময় শিল্পীকে শুভেচ্ছা জানান তার শুভানুধ্যায়ীরা। পরে আলোচনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তার শিল্পকর্ম অনুপ্রেরণা ও চেতনার বাতিঘর। এ সময় শিল্পী শাহাবুদ্দিন বলেন, সবার এই ভালোবাসা তাকে আরও মনোযোগী হওয়ার প্রেরণা যোগাবে। খুবই আনন্দিত, উৎফুল্ল, ভাষা প্রকাশ করা যায় না। এর চেয়ে বড় পাওয়া, এই ভালোবাসা পাওয়া, এর চেয়ে বড় উপহার মনে হয় পৃথিবীতে কম শিল্পী পেয়েছে। নিজেদের মাঝে যাতে আমরা একত্রিত থাকতে পারি, যেমন ৭১ আমরা এক হয়েছিলাম, আবার এক হই, বাঙালি জয় বাংলা, এটাই অন্তরে রাখতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা বেইজিং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুও। রাজধানীর একটি হোটেলে দুদেশের যোগাযোগ সহযোগিতা, বেল্ট ও সড়ক উদ্যোগে আয়োজিত সমন্বিত সভায় তিনি বলেন, এদেশে নির্মাণ, শেয়ার বাজার, পদ্মা সেতু রেললাইন স্থাপন সহ অন্যান্য প্রকল্পে চীনা বিনিয়োগ বাড়ছে। মেগা প্রকল্পের পাশাপাশি দেশটির বাংলাদেশের ইস্পাত, স্টিল, ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বিনিয়োগ বাড়াতে চীনা ব্যবসায়ীরা আগ্রহী বলেও জানান তিনি। গত বছর চীন বাংলাদেশকে $50 কোটি ঋণ সহায়তা দিয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। রোগীর সেবায় চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেটের একটি হোটেলে 6 দিনব্যাপী ক্যান্সার ও পেলিয়েটিভ কেয়ার শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের সমাপনীতে অর্থমন্ত্রী এ আহ্বান জানান। এতে জাতীয় অধ্যাপক ডক্টর শায়লা খাতুন, আয়াত এডুকেশনের চিফ পৃষ্ঠপোষক নুসরাত জাহান, চেয়ারম্যান ও আমান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাহসিন আমান, হার্ভার্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বিমলাংশু দে, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM মাহবুবুল হক ও ডক্টর শাহরিয়ার হোসেন, অধ্যাপক ডক্টর মোর্শেদ চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আয়াত এডুকেশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র, USA সিমন কলেজ বোস্টন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। পরে প্রশিক্ষিত 54 জন নার্সকে সনদ দেওয়া হয়।
হাজারো সুন্নি জনতার অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে 10 দিনব্যাপী 33তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করেছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান ও সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। বক্তব্য রাখেন মিশরের শাজলিয়া কাদেরিয়ার সহায়ক অধ্যাপক ডক্টর ইউসরি রুশদি জাবর আল হাসানি আল আজহারি, ভারতের আল্লামা তাওসিফ রেজা খান বেরালভি, শ্রীলঙ্কার আল্লামা শাহ সুফি মোহাম্মদ এহসান ইশবাল আল কাদেরি, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী। 10 দিনব্যাপী এ মাহফিলে প্রতিদিন বিকেল থেকে দেশ বিদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা আলোচনায় অংশ নেবেন। গদবাধা ধারণা ও নেতিবাচক চর্চা নারীর অগ্রগতির পথে বড় বাধা বলে মনে করে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব ধারণা ও চর্চা পরিবর্তনে আইন নীতিমালা প্রণয়ন সহ সমন্বিত উদ্যোগ নিতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন তারা। বিকেলে রাজধানীতে সিডো দিবস উপলক্ষে পরিষদের এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এ সময় তারা জনপরিসরে নারীর চলাচল অংশগ্রহণমূলক ও নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, যুগ্ম পুলিশ কমিশনার মফিজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নড়াইলে উদ্বোধন করা হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 19তম আউটলেট শাখার। লোহাগড়া উপজেলা নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের সহ বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় বিশিষ্টজনেরা। পার্টেক্স খেলার খবর। এশিয়া কাপে বাংলাদেশ শিরোপার অন্যতম দাবিদার বলে বিশ্বাস করেন দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান। তবে কোনো দলকেই ছোট করে দেখছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুবাইয়ে বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন শেষে এসব কথা বলেন সাকিব। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। গত 6 বছরে এশিয়া কাপের 3 আসরের 2টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। তাছাড়া ক্রিকেটের 3 সংস্করণের মধ্যে ওয়ানডেতেই সবচেয়ে বেশি শক্তিশালী টাইগাররা। সিনিয়র ক্রিকেটাররাও আছেন দুর্দান্ত ফর্মে, সেই সাথে দলে আছেন বেশ কিছু তরুণ ও মেধাবী ক্রিকেটার। তাই সহ অধিনায়ক সাকিব মনে করেন এশিয়ার সেরা দল হওয়ার সব সামর্থ্য আছে বাংলাদেশের। We want to take one game at a time. Obviously, the ultimate goal is to win the trophy, and that's why everyone will be here for, to play for the trophy. But, to get that success, we need to do our process right. So we'll be looking more into our process rather than looking into the trophies. গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাই সুপার 4-এ ওঠা বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু নয়। তবে কোনো প্রতিপক্ষকেই সহজ হিসেবে নিতে চান না বিশ্বসেরা এই অলরাউন্ডার। We played against Afghanistan recently. In T20 format though, but obviously we know what their game plan is and how they approach the game. Obviously they're a very dangerous side, especially in shorter format. And Hong Kong very new, but they are doing really well. They qualified in this Asia Cup, beating UAE, and that's not an easy thing to do. So it won't be an easy tournament. সংযুক্ত আরব আমিরাতে ভারত ও পাকিস্তানের সমর্থকই বেশি, তবে গ্যালারিতে টাইগার ভক্তদের কমতি থাকবে না বলে মনে করেন সাকিব। I hope that they'll come in big numbers. I know there are plenty of Bangladeshi people lives here in UAE, so hoping for a good crowd, and I'm sure they'll be cheering for us. আগামী 15 সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই নিজেদের সেরা প্রস্তুতিটাই নিতে চায় টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। পাকিস্তানের লক্ষ্য প্রথমবার সাফ ফুটবলের ফাইনালে জায়গা করে নেয়া। অন্যদিকে ভারত চায় সাফে তাদের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে। সাফ চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ সেমিফাইনালে কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে দুদল। এর আগে প্রথম ম্যাচে বিকেল 4টায় নেপালের প্রতিপক্ষ মালদ্বীপ। আরও জানাচ্ছেন SM আশরাফ। উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই ভিন্ন আমেজ, টান টান উত্তেজনা। আরও একবার সেই উন্মাদনায় মেতে ওঠার সুযোগ হচ্ছে ফুটবল ভক্তদের। যদিও 7বারের চ্যাম্পিয়ন ভারতের কাছে পাত্তাই পাওয়ার কথা নয় পাকিস্তানের, তবে স্নায়ুর পরীক্ষার ম্যাচে ফুটবলারদের মাঠের পারফরমেন্সই গড়ে দিতে পারে পার্থক্য। ভারতের ম্যানেজার ভেঙ্কটেশ শানগুমান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে কথাই মনে করিয়ে দিলেন।
It's been always it's a serious rival. For us, it's just another game. Yeah, they have improved a lot, and after 3 years, they playing SAF Cup. They reached semi-finals. I think it's a very tough game tomorrow for us. গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হারলেও নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েই সেমিফাইনালে ওঠে পাকিস্তান। কোচ বললেন গ্রুপ পর্বের চাইতেও তার দল আরও ভালো ফুটবল উপহার দেবে সেমিতে। Very exciting to come to the semi-final. My team are preparing very well, so I hope that we will do very good, very interesting and exciting match against India. So it's the day we must need to do all things well if we want to go to the final. এদিকে দ্বিতীয় সেমিফাইনালে নেপাল ও মালদ্বীপের ম্যাচটি সমানে সমান লড়াইয়ের আভাস দিচ্ছে। র্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান 150 আর নেপালের 161। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভোর 6:30টায় এল সালভাদোরের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় পায় তিতের দল। এই ম্যাচেও নেইমার, কুতিনহো সহ পূর্ণ শক্তির দলই মাঠে নামানোর পরিকল্পনা ব্রাজিলের। তারপরও জয়কে অবধারিত না ধরে নিয়ে বরং প্রতিটি ম্যাচে সামর্থ্যের সেরাটা খেলতেই খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিতে। এর আগে ভোর 6টায় আরেক লাতিন শক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে দুবারের বিশ্বসেরা আর্জেন্টিনা। বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই আগের ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে দারুণ জয় তুলে নেয় আর্জেন্টাইনরা। কলম্বিয়ার বিপক্ষে এর আগে 8 ম্যাচে মাত্র একবার হেরেছে আলবি সেলেস্তেরা, তাই এ ম্যাচেও ফেভারিট তারাই। তবে ফ্যালকাও, রদ্রিগেজ আর বাক্কার দল যথেষ্ট শক্তিশালী বলেই জমজমাট লড়াইয়ের আশা ফুটবল সমর্থকদের। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লীগ। 4 জন নিয়মিত ও 2 জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে গড়া 25টি দল নিবন্ধন করেছে এই প্রতিযোগিতায়। লিগের খেলা 8 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে হবে। মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লীগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল আগামী বছরের প্রথম বিভাগ লিগে অংশ নেওয়ার সুযোগ পাবে। 8 দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে 19 সেপ্টেম্বর। বিজয়ী, রানার আপ ও তৃতীয় স্থানের দলকে আর্থিক পুরস্কার দেবে ওয়ালটন গ্রুপ। দাবা ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর FM ইকবাল বিন আনোয়ার ডন। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি ষড়যন্ত্রে জড়িত বলছে রাষ্ট্রপক্ষ, সর্বোচ্চ শাস্তি দাবি। আগামী মাসে চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী তালিকা। মধ্য অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে সরকার, অভিযোগ বিএনপির। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি। জামাত থাকলে বিএনপির সাথে ঐক্য গড়বে না গণফোরাম। কারাগারে খালেদা জিয়ার বিচার নিয়ে ডক্টর কামালের সমালোচনা। এবং একনেকের আগামী বৈঠকে উঠছে ইভিএম কেনার প্রস্তাব, জানালেন পরিকল্পনা মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।